স্টেশনের বাহিরে নিমগাছের নিচে গরুর গাড়িখানা রেখে তারাকান্ত প্ল্যাটফর্মে এসে ঢুকলেন। রাত শেষ হয়ে এসেছে। আকাশে অসংখ্য তারার রক্তাভ রং দেখতে দেখতে বিবর্ণ হয়ে গেল। ফিকে অন্ধকারের ভেতর টুপটুপ করে শিশির পড়ছে। স্টেশনের ঠিক সামনেকার বড় আলোটা একটু পরেই নিভে যাবে হয়তো। তারাকান্ত পকেট থেকে চেনে বাঁধা সোনার ঘড়িটা বের করে সময়টা দেখে নিলেন। রাত 4:30। নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসতে 2 ঘন্টা দেরি আছে এখনো। একটু বেশি তাড়াতাড়ি এসে পৌঁছেছেন তারাকান্ত। তা হোক, 12 মাইল পথ। গরুর গাড়িকে বিশ্বাস নেই। সময় মতো পৌঁছতে না পারলে বিলক্ষণ কষ্ট হবে বিভূতির। যা স্টেশন, কতগুলো তেলেভাজা জিলিপি আর 6 মাসের পুরনো একরাশ জিভে গজা ছাড়া কিছুই পাওয়া যায় না এখানে। আর চা, তার স্বাদ, গন্ধ এবং বর্ণের কথা না ভাবাই ভালো। চায়ের কথা মনে পড়তেই তারাকান্ত চকিত হয়ে উঠলেন। কৈলেশ, বলি ও কৈলেশ! বলদ দুটোকে পোয়ালা নামিয়ে দিতে দিতে কৈলাস সাড়া দিল। আজ্ঞে! টিফিন বাস্কেট, স্টোভ ঠিক আছে তো সব? আগে হ্যাঁ, তা আছে বই কি। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। ট্রেন আসবার 10 মিনিট আগে চায়ের জলটা চাপিয়ে দিলেই চলবে। তাছাড়া ডিম আছে, আলু ভাজার বন্দোবস্ত আছে। কিছু ভালো টাটকা কাঁচাগোল্লাও সঙ্গে আনতে তারাকান্ত ভুল করেননি। মোটা একটা চুরুট ধরিয়ে তারাকান্ত কাঁকর বিছানো প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলেন। অফিস ঘরের কাঠের দরজার ভেতর দিয়ে বাহিরে অল্প অল্প আলো পড়েছে। যাঁর ডিউটি, তিনি নিশ্চিন্তে সুখস্বপ্ন দেখছেন বোধ করি। পৃথিবীর এখনো জাগবার সময় হয়নি, অথচ চারদিকে একটা তরল প্রশান্তি। যেন জাগরণের পূর্বাভাসে তার নিঃশ্বাস অবধি লঘু হয়ে আসছে। শান্ত নিস্তব্ধতার ভেতর কেবল ভেসে আসছে বনধূত্রর একটা মাদক গন্ধ, আর তারাকান্তের ভারী জুতোটার সঙ্গে কাঁকরের একটা কর্কশ মিশ্র ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। প্ল্যাটফর্ম ল্যাম্পের আলো পিছলে পড়ে রেললাইনের ঘষা ইস্পাত যেন রূপোর মতো চিকচিক করছিল। কতদিন পরে বিভূতি আসবে। বিভূতি, তারাকান্তের নিজের হাতে গড়া বিভূতি। বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষাতে সোনার মেডেল পেয়ে সে দেশে ফিরছে। তারাকান্তের সমস্ত স্বপ্ন এতদিনে সার্থক। সমস্ত কল্পনা বাস্তবের মধ্য দিয়ে পূর্ণতার সিদ্ধি লাভ করেছে। এ সাফল্যের গৌরব বিভূতির খালি একারই নয়। অথচ মামার বাড়িতেই মা মরা ছেলেটা মানুষ হয়ে চলছিল। গ্রামের টোলে ব্যাকরণের আদ্য অবধি পাশ করেই যখন সে পৈতৃক যজমানি ব্যবসা শুরু করে দিয়েছে, এমনি সময় তারাকান্ত তাকে নিজের কাছে টেনে নিয়ে এলেন। তাঁর বিপত্নিক নিঃসন্তান জীবনে দূরসম্পর্কের এই ভাইপোটিই হয়ে দাঁড়ালো একমাত্র সান্ত্বনা এবং অবলম্বন। শোনা যায় যৌবনে তারাকান্ত অ্যানার্কিস্ট বলে পরিচিত ছিলেন। এটা ইতিহাস অথবা কিংবদন্তি, আজকে তা যাচাই করে নেবার উপায় নেই। কিন্তু অতীতের মানুষ হয়েও তাঁর মন একটা বিচিত্র ব্যাপকতায় কেমন করে যেন বর্তমানকে স্বীকার করে নিয়েছে। তারাকান্তের চরিত্রে এটা বিস্ময়কর বিশেষত্ব। 50 ঊর্ধ্বে তিনি আধুনিক। পেশল দুখানি শক্তিশালী পায়ের ছন্দবদ্ধ আঘাতে সজাগ হয়ে উঠল সমস্ত প্ল্যাটফর্ম। যৌবন কোথায় গেল, যৌবনের সে সমস্ত আশা? সেদিনের প্রসারিত দৃষ্টির সামনে বর্ণ উজ্জ্বল স্বর্ণ দিগন্ত। গতানুগতিকতার চাপে তারাকান্তের বহির্মুখী মনটা বাধ্য হয়ে ফিরে এলো নিজের নির্ধারিত গণ্ডিটারই মাঝখানে। তারপরে দৈনন্দিন জীবন, জমিদারির অসংখ্য জটিলতা এবং সাংসারিকতার চিরন্তন সীমাবদ্ধ সংকীর্ণ ইতিহাস। স্বপ্নভঙ্গের আঘাত তারাকান্তের সমস্ত জীবনটাকেই ব্যথায় বিষাক্ত করে দিয়েছিল। সাধারণ, অতি সাধারণের সঙ্গে বেঁচে থাকবার পূর্বানুবৃত্তি। সবাই যেমন করে বাঁচে, সবাই যেমন করে মরে। লক্ষ কোটি জল বুদবুদের ভেতর আরেকটি।
যাচাই করা যায় না, বাছাই করা যায় না। অবশ্যম্ভাবী ক্ষণভঙ্গুরতায় সকলের দৃষ্টির সামনে থেকে একদিন যায় নিশ্চিহ্ন হয়ে। কবে একদিন সূর্যের আলো ইন্দ্রধনুর 7টি রঙে তাকে রাঙিয়ে দিয়েছিল, সে ইতিহাস সেদিন কে জানে। কিন্তু তারপরেই এলো বিভূতি। না, এলো বললে কম বলা হয়, বলতে হয় আবির্ভাব। অদ্ভুত বুদ্ধি, আশ্চর্য প্রতিভা, ফটোগ্রাফির কাঁচের মতো তার মন। তারাকান্ত ভাবলেন তাঁর নিজের সমস্ত ভাবনাকে, সমগ্র অনাগত ভবিষ্যৎকে সেই কাঁচের উপর ফুটিয়ে তুলবেন। বিভূতির স্বচ্ছ বুদ্ধি ও প্রতিভার পটভূমিকায় তারাকান্ত এঁকে চললেন নিজের প্রতিকৃতি। কিন্তু মাথায় রইল তার মুকুট, চোখে রইল আলো, আর হাতে রইল রাজদণ্ড। বিভূতির ভেতর দিয়ে তারাকান্ত নতুন করে নিজেকে রচনা করলেন। 12 বৎসর আগেকার কথা, অথচ মনে হয় যেন সেদিন। তারাকান্তের দৃষ্টির সামনে সেসব ছবির মতো ভাসছে। বাহিরে মলিন সন্ধ্যা, ঘরের ভেতর লণ্ঠনের আলো। কাঁচের আলমারিতে তারাকান্তের ইতিহাস আর রাজনীতির মরক্কো বাঁধানো মোটা মোটা বইগুলো ঝকমক করছে। তারপর পিটার দি গ্রেট কি করলেন কাকামণি? তারপর পিটার দি গ্রেট সমস্ত দেশটাকে নতুন করে গড়ে তোলবার কাজে মন দিলেন। সমাজে কত সব বিশ্রী নিয়মকানুন ছিল, পিটার আইন করে দিলেন। সেসব যারা মানবে কঠিন শাস্তি হবে তাদের। দেশের অশিক্ষিত বোকা লোকগুলো পিটারের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইল। আর এই বিদ্রোহীদের নেতা হলেন কে জানো? তিনি পিটারের নিজের ছেলে। বিভূতি ক্ষুব্ধ হয়ে বললে, ভারী দুষ্টু ছেলে তো। তা বই কি, কিন্তু তাই বলে পিটার ছেলের অন্যায়কে ক্ষমা করলেন না। রাজ্যের অন্যান্য বিদ্রোহীদের সঙ্গে তিনি ছেলেকেও প্রাণদণ্ড দিলেন। বিভূতি রুদ্ধ নিঃশ্বাসে বললে, প্রাণদণ্ড দিলেন? নিশ্চয়ই দিলেন। যাঁরা বড় লোক তাঁদের এমনি করে ন্যায় বিচার করতে হয় যে, নইলে লোকেই বা তাঁদের মানবে কেন? আমাদের দেশেও একজন বড় রাজা এই রকম কাজ করেছিলেন। তিনি হচ্ছেন মহারাজ রামপাল। ছেলে যক্ষপালের একটা মস্ত অপরাধে তিনি তাকে শুলে চড়িয়ে মেরে ফেলেন। এমনি করে দিনের পর দিন অক্লান্ত চেষ্টায় তারাকান্ত বিভূতিকে গড়ে তুলেছেন। রাশিয়া কোথায়, কাইজার কে, মহাত্মা গান্ধী কী করেছেন, নায়াগ্রা প্রপাত আবিষ্কার করতে মানুষ কেমন করে এগিয়ে চলেছে সহস্র বিপদের মধ্যে, হিমালয় অভিযানে কেমন করে দুঃসাহসী মানুষ স্বেচ্ছায় মরণকে বরণ করে এসেছে। তারপর বিভূতি বড় হয়ে উঠল, 20 টাকার একটা বৃত্তি পেল ম্যাট্রিকুলেশনে। পাবেই, এ যেন তারাকান্ত একটা জন্মগত সংস্কারের ভেতর দিয়ে জানতেন। তাঁর এত কল্পনাকে বিভূতি মিথ্যে করতে পারে না কখনো। যেমন করে গড়ে উঠেছে আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনের জীবন, গ্যারিবোল্ডি, ম্যাটসিনি আর মুসোলিনির সার্থকতা, কাবুর বা বিসমার্কের ভবিষ্যৎ, ঠিক তেমনিভাবে বিভূতিকে নির্মাণ করতে চেয়েছেন তারাকান্ত। সাধারণের মাঝখানে সে মাথা তুলে দাঁড়াবে অনন্য সাধারণ হয়ে। নিজেকে সে কেবল একটা বুদবুদের মতোই নিশ্চিহ্ন করে দেবে না। বাঁচা মরার একটানা স্রোতে সে বয়ে আনবে প্রাণ বন্যা। বিভূতির মধ্যে হয়তো আরও একটা বৃহত্তর সত্তাকে তিনি আবিষ্কার করবেন, যা তাঁর নিজের মনোজগতেরও বাহিরে ছিল। আকাশে ভোরের রং, প্ল্যাটফর্মের বড় আলোটা এইমাত্র দপ করে নিভে গেল। পোড়া কেরোসিনের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। বনধূত্রর গন্ধ উগ্রতর হয়ে আসছে। বিভূতি, ক্যানভাসের উপর আঁকা তারাকান্তের নিজের নিখুঁত প্রতিমূর্তি, অথবা সাদা কাগজে লেখা একটা আত্মকাহিনী। ঠিক আত্মকাহিনী নয়, যেখানে ব্যর্থতা নেই, স্বপ্নভঙ্গের রূঢ় আঘাত নেই। তারাকান্ত এন্ট্রান্সে জলপানি পাননি। সরকারের 3 আইন তাঁকে বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় সোনার মেডেল পেতে দেয়নি। বিভূতি পেয়েছে, তাকেই পেতেই হতো। ম্যাট্রিকুলেশন পাশ করে বিভূতি চলে গেল কলকাতায়। যাওয়ার আগের দিন সে কেঁদে ফেললে, কাকামণি, তোমাকে ফেলে আমি কেমন করে থাকবো?
তারাকান্ত জোর করে হাসলেন। আজীবন বুদ্ধিবাদী বাস্তবপন্থী তারাকান্ত। সংসারের ক্ষেত্রে এরকম দুর্বলতাকে প্রশ্রয় দিতে নেই। নাও নাও ডোন্ট বি ক্রাইট মাই সেন্টিমেন্ট। পুরুষ মানুষকে বিদেশে যেতেই হয়, তাছাড়া তুমি যাচ্ছ লেখাপড়া শিখতে, বীরের মতোই যে যেতে হবে তোমাকে। বিভূতি তবু কাঁদতে লাগলো। সান্ত্বনা দিয়ে তারাকান্ত বললেন, ছি ছি, বড় হয়েছ, এখন কি ছেলে মানুষের মতো কাঁদতে হয়? আর কলকাতা তো ঘরের কাছে, এরপরে তোমাকে বিলেত পাঠাবো যে। বিভূতি ভিজে চোখ দুটোকে বড় বড় করে কাকামণির দিকে তাকালো। বিলেত? তাছাড়া কি? ওয়ার্ডসওয়ার্থ, মেকলে, গ্ল্যাডস্টোনের দেশ না দেখলে কেউ কি বড় হতে পারে? যাদের ভেতর থেকে ড্রেক, নেলসন কিংবা কিচেনারের জন্ম হয়, সে জাতিটাকে না চিনলে কেউ কি সত্যিকারের মানুষ হয় কখনো? বিভূতি তবু উৎসাহিত বোধ করলে না। তা হোক, আমি কিন্তু কিছুতেই একা বিলেত যেতে পারবো না কাকামণি। অসীম স্নেহে দৃষ্টি গভীর হয়ে এলো তারাকান্তের। আচ্ছা, তার তো দেরি আছে, পরে দেখা যাবে সেসব। এখন তো দিগ্বিজয়ের মতো কলকাতা চলে যাও। আর মনে রেখো, শুধু মানুষ হলেই তোমার পরিচয় শেষ হবে না। ইউ মাস্ট বি এ সুপারম্যান। বিভূতি অতিমানব হয়েছে কিনা সে কথা জানবার দরকার নেই তারাকান্তের, কিন্তু সে যে ভালোই মন্দে মিশিয়ে ঠিক তাঁরই নির্দিষ্ট বাঁধা ফর্মুলাতে গড়ে উঠেছে, এইটাই আজকে সবচেয়ে বড় কথা। পাথর খুঁদে খুঁদে মূর্তি গড়া এতদিনে সমাধা হয়েছে, পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় এতদিনে পড়েছে সমাপ্তির কালির আঁচড়। ঘট ঘট ঘটাং। তারাকান্তের অন্যমনস্কতার ভেতর দিয়ে এর মধ্যেই কখন জেগে উঠেছে সমস্ত স্টেশনটা। নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসবার প্রথম ঘণ্টাটা বাজল। আরও কয়েক মিনিট। একটা হিন্দুস্থানি ঝাড়ুদার কোন ফাঁকে এসে প্ল্যাটফর্মটা ঝাড় দিতে শুরু করেছে। উদ্গত ধুলোর গন্ধে বনধূত্রর গন্ধটা চাপা পড়ে গেল। কৈলেশ, ও কৈলেশ! সারা রাত গাড়ি হাঁকিয়ে এসে কৈলাস একপাশে বসে ঝিমুচ্ছিল। তারাকান্তের ডাকে সে ধড়মড় করে উঠে বসল। আগে ডাকছেন কর্তা? আর ঘুমাসনি? স্টোভটা জেলে ফেল, এ বেলাই গাড়ি এসে গেল রে। কৈলাস শশব্যস্ত হয়ে চলে গেল জলখাবারের বন্দোবস্ত করতে। সদ্য নিদ্রস্থিত স্টেশন মাস্টার এতক্ষণে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলেন। বয়স অল্প, চুলের ছাঁট আর চশমার আধুনিক ফ্রেম তাঁর শৌখিন মনোবৃত্তির পরিচয় দেয়। বার তিনেক বড় বড় হাই তুলে তিনি গুনগুন করে সিনেমার একটা গান ধরলেন। আলাপ করবার জন্যে এগিয়ে এলেন তারাকান্ত। ইয়ে, শুনছেন? সশ্রদ্ধ চোখে তারাকান্তের আপাতমস্তক দেখে নিয়ে স্টেশন মাস্টার সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। মানে নর্থ বেঙ্গল স্টপেজ আর টাইমিংয়ের ভিতর কিছু বদলে যায়নি তো? নিজস্ব প্রসঙ্গের সুযোগে স্টেশন মাস্টার উৎসাহিত হয়ে উঠলেন। আজ্ঞে না, 2 বছরের ভেতর এর আর কোনো অদল বদল হয়নি, সেই ট্র্যাডিশন নিয়েই চলেছে। আপনার দার্জিলিং মেল বলুন, আসাম মেল বলুন, এ লাইনের এটাই সেরা ট্রেন কিনা। আপ স্টেশনের ফোনটা ক্লিং ক্লিং শব্দে সাড়া দিয়ে উঠল। উচ্ছ্বসিত বক্তৃতার মাঝখানেই স্টেশন মাস্টার থেমে গেলেন। ওই ট্রেন এলো বুঝি, আসুন না ভেতরে বসুন এসে। স্টেশন মাস্টার দ্রুত পদে অফিসের ভেতর তিরোধান করলেন। কিন্তু ভেতরে গিয়ে বসবার সময় নেই আর। তারাকান্ত শশব্যস্ত হয়ে উঠলেন। ট্রেন এসে পড়ল, মানে এসে পড়ল বিভূতি। চা জলখাবারের বন্দোবস্ত সময় মতো করে না রাখলে ঢের দেরি হয়ে যাবে গরুর গাড়িতে উঠতে। তাছাড়া কৈলাস যা আনাড়ি, কতদূর কি করে বসে আছে কে জানে। সিগন্যালগুলো নেমে পড়ল, আর দেরি নেই গাড়ির। কৈলাস যা হোক করে জলখাবারটা নামিয়ে ফেলেছে শেষ পর্যন্ত। ট্রেনটা এসে গেলে চা ভিজিয়ে দিলেই হবে। বিভূতি তাহলে সত্যিই আসছে। তারাকান্তের হাতে গড়া বিভূতি, সুচিন্তিত গল্পের সুসমাপ্ত পাণ্ডুলিপি, নিপুণ হাতে খোদাই করা নিখুঁত ভাস্কর্যের মূর্তি। বিভূতির ভেতর দিয়ে তারাকান্ত নিজেকেই নতুন করে সৃষ্টি করেছেন।
ট্রেন এসে গেল। বাঁকের মুখে খানিকটা হালকা ধোঁয়া, তারপরে দীর্ঘ সরীসৃপের মতো নর্থ বেঙ্গল এক্সপ্রেসের যান্ত্রিক দেহটা। সরীসৃপ নয়, লোহার ঝড় প্রচণ্ড গতিবেগে স্টেশনটাকে থরথর কাঁপিয়ে প্ল্যাটফর্মে এসে ঢুকলো। ইন্টার ক্লাস থেকে নামলো খদ্দর পরা বিভূতি। কতদিন পরে। উদ্বেলিত বুকে তারাকান্ত এগিয়ে গেলেন। নত হয়ে বিভূতি দুহাতে তাঁর পায়ের ধুলো নিলে। তারপর বেশ ভালো আছে তো শরীর? আছে কাকামণি, তুমি ভালো আছো তো? এই যে অজিত, প্রদ্যুৎ, এদিকে আয়। আরও দুটি সুদর্শন ছেলে এগিয়ে এসে তারাকান্তকে প্রণাম করলে। বেশ। প্রগাঢ় বিস্ময় ভরে তারাকান্ত বললেন, এরা বুঝি তোমার সঙ্গেই এলেন? তা এদের কথা আগে তো কিছু জানাওনি। লজ্জিত হাসি ফুটে উঠল বিভূতির মুখে। এরা আমার বিশেষ বন্ধু, হিতৈষীও বটে। খেয়ালের ঝোঁকে হঠাৎ চলে এলো, তাই আগে থেকে জানাতে পারিনি। বন্ধু এবং হিতৈষী, সপাত করে যেন একটা চাবুকের আঘাত নিষ্ঠুরভাবে এসে পড়ল তারাকান্তের মুখের উপর। এই শব্দ দুটো তাঁর কানে বিস্ময়করভাবে অপরিচিত। আজ বিভূতির বিশেষ বন্ধু এবং হিতৈষীর অভাব নেই। আজ বিলেত যাওয়ার পথে কাকামণিকে না হলেও হয়তো বিভূতির চলে। অদ্ভুত একটা অকারণ বেদনায় তারাকান্তের সমস্ত বুকের ভেতরটা যেন আচ্ছন্ন হয়ে উঠেছে। মনে হলো কোথায় কি যেন একটা ভুল রয়ে গেছে। মূর্তি রচনা হয়তো সম্পূর্ণ হয়নি। হয়তো এখনও তারাকান্তের বাঁধা ফর্মুলার বাহিরে কোথায় একটা স্বতন্ত্র সত্তা প্রচ্ছন্ন রয়েছে বিভূতির। তারাকান্ত শুষ্ক হয়ে বললেন, তা বেশ, ভারী খুশি হয়েছি এদের দেখে। কোথা থেকে স্টেশন মাস্টার ছুটতে সামনে এসে দাঁড়ালেন। নমস্কার বিভূতিবাবু, আপনি এখানে? আপনার মতো লোককে এসব জায়গায় দেখতে পাবো এমন আশাই তো করি না। বিভূতি স্মিত মুখে প্রতি নমস্কার করে বললে, এখানেই তো আমার বাড়ি, আর ইনি আমার কাকা। কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? ইনি আপনার কাকা? নমস্কার। বাহ, আপনাকে চিনব না বলেন কি? বাংলাদেশে এমন কে আছে যে শ্রেষ্ঠ আধুনিক সাহিত্যিক বিভূতি মৈত্রকে চেনে না? কলকাতায় আপনাকে কতবার দেখেছি। স্টেশন মাস্টার অত্যন্ত আপ্যায়নের হাসি হাসলেন। আসুন, আজ আমার এখানে চা খেয়ে। অত্যন্ত রূঢ়ভাবে কথার মাঝখানে বাধা দিয়ে বসলেন তারাকান্ত। বললেন, সাহিত্যিক? তার মানে তুমি লিখছো নাকি আজকাল? কই, আমি তো কিছুই জানি না। তারাকান্তের কণ্ঠস্বরে বিভূতি চমকে উঠল। বিস্মিত চোখে তাঁর দিকে তাকিয়ে মৃদু কৈফিয়তের ভঙ্গিতে বললে, লিখছি সামান্য, কিন্তু সে তো তোমাকে জানাবার যোগ্য নয় বলেই জানাইনি কাকামণি। বিভূতির শেষ কথাটা তারাকান্তের কানে গেল না। মনে হলো স্বপ্ন হয়তো সার্থক হয়েছে। হয়তো তাঁর নিজের হাতে গড়া প্রতিকৃতির নৈপুণ্যে কারও এতটুকু সন্দেহ করবার কারণ নেই। কিন্তু সৃষ্টি কখন যে স্রষ্টাকে অতিক্রম করে গিয়েছে তারাকান্ত তা কি জানতেন? আজ তাঁর আর বিভূতির মাঝখানে সমস্ত পৃথিবী এসে ভিড় করে দাঁড়িয়েছে। তার ভেতর থেকে নিজের গড়া বিভূতিকে আর আলাদা করে একান্ত করে খুঁজে পাবেন না তিনি। তাঁর রচনা তাঁকে ছাড়িয়ে এত দূরে চলে গেছে যে সেখানে তাঁর আর এতটুকুও দাবি নেই। তাঁর নিজস্ব পাণ্ডুলিপি আজ যে তাঁরই হাতের লেখাকে নিশ্চিহ্নভাবে মুছে দিয়ে ছাপার অক্ষরে সমস্ত পৃথিবীর মুগ্ধ দৃষ্টির সামনে মুক্ত হয়ে গেছে, এই কি তিনি চেয়েছিলেন? স্টেশন মাস্টার আবার বললেন, আসুন, চাটা না খাইয়ে কিছুতেই আপনাদের এবেলা ছেড়ে দেব না।